খুনের অভিযোগ? হ্যাঁ, লালগোলা প্যাসেঞ্জারের একজন আরপিএফকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় ও। সে কি? তারপরেও সে লোকের মধ্যে বুক ফুলিয়ে বেড়ায় কি করে? প্রমাণের অভাব, বুঝলেন? ওর বিরুদ্ধে সাক্ষ্য দেবে কে? সেই লোকটার কাছে আমাকে একবার নিয়ে যেতে পারেন? হ্যাঁ, চলুন। লকআপে রাখা সেই ভোজন নামের লোকটির কাছে গিয়ে দেখি যেন একটা বুনো চিতাকে কেউ জোর করে আটকে রেখেছে সেখানে। আমি গিয়ে সরাসরি লোকটার দিকে তাকিয়ে বললাম, জগদানন্দবাবুর খুনের ব্যাপারে সন্দেহজনক ব্যক্তি হিসাবে তোমাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে কি তোমার কিছু বক্তব্য আছে? আছে। অন্যায় আমি দেখতে পারি না, সহ্যও করি না। কাউকে অন্যায় করতে দেখলেই আমি পেটাই, তাতে আমার জেল হোক, ফাঁসি হোক, যা হয় হোক। এ তো খুব ভালো কথা, কিন্তু অন্যায় তুমি নিজেও তো করো। টিকিট ব্ল্যাক করো, তোলা আদায় করো, আর অনেক কিছু তো করো। সেটা করি পেটের দায়ে বলে ওসিকে দেখিয়ে ও বলল, এই সম্বন্ধীকে আমি অনেকবার বলেছিলাম যে আমাকে একটা কনস্টেবলের চাকরি অথবা নিদেন পক্ষে একটা পিয়নের চাকরি করে দিতে। খারাপ রাস্তা আমি একেবারেই ছেড়ে দেব। এমনকি এই অঞ্চলে আমি যতদিন থাকবো কাউকে মাথা তুলতে দেব না। উনি কি শুনেছিলেন আমার কথা? যেমন শুনলেন না, এখন তার ফল ভোগ করুন। আমি বললাম, শোনো ভাই, আজকের দিনে একটা চাকরি করে দেওয়া সহজ ব্যাপার নয়। তাছাড়া তুমি দাগি আসামি, পুলিশ ভেরিফিকেশনেও তোমার রেকর্ড অত্যন্ত খারাপ। অতএব সরকারি চাকরি তোমার কি করে হবে বলো? তাছাড়া বয়সের সীমাও তো পার হয়ে গেছে তোমার। বচন বৃদ্ধপের হাসি হেসে বলল, বাহ দাদা বাহ, বেশ কথাটি বললেন। তাহলে আপনারা আমাকে সৎ উপায়ে বেঁচে থাকার ব্যবস্থা করতে দিতে পারবেন না, অথচ আমি জীবনে বাঁচার জন্য কোনো ধান্দাবাজি করলে আমাকে বলবেন সমাজবিরোধী। এই জিনিসটা কিন্তু ঠিক হলো না। ওসি বললেন, ঠিক আছে, তোর জন্য আমি চেষ্টা করব। এখন বল, জগদানন্দবাবুর খুনের ব্যাপারে তুই কিছু জানিস কি না? সেটা যদি জানতাম তাহলে এতক্ষণ আমি সেই খুনির মাথাটাকে বল্লমে গেঁথে শহরময় নেচে বেড়াতাম। কিন্তু আমি কিছুতেই ভেবে পাচ্ছি না এই খুনের ব্যাপারে এত লোক থাকতে আমাকেই বা কেন সন্দেহ করা হলো, আর কেনই বা আমাকে আটকে রাখা হয়েছে বিনা কারণে। আমি বললাম, আসলে তুমি খুব শান্তশিষ্ট মানুষ তো, সমস্ত রকম গণ্ডগোলের মধ্যমণি, তাই তোমাকেই প্রথম সন্দেহ করা হয়েছে। তবে এখন মনে হচ্ছে তুমি সম্পূর্ণ নিরপরাধ, অতএব তুমি যেতে পারো। ভোজন মুক্তি পেয়ে প্রথমেই প্রণাম করলো আমাকে, তারপর আমার পায়ের ধুলো মাথায় নিয়ে বলল, আপনাকে এখানে প্রথমে দেখছি। আপনি কি আমাদের এখানে পোস্টিং নিচ্ছেন স্যার? আমি সে কথার উত্তর না দিয়ে বললাম, তুমি এখন যেতে পারো। ভোজন চলে যাচ্ছিল। আমি ডাকলাম, এই শোনো। ও ঘুরে তাকালো। তুমি তো অন্ধকার জগতের মানুষ, যদি এই ব্যাপারে সন্দেহজনক কোনো কিছুর গন্ধ পাও তাহলে আমাকে জানিও। আমি জগদানন্দবাবুর বাড়িতেই কয়েকটা দিন আছি। নিশ্চয়ই জানাবো স্যার। ওর মতো মানুষকে যারা খুন করে তাদের একজনকে যদি খুঁজে বার করতে পারি তাহলে সেটা হবে আমার খারাপ কাজের মধ্যে একটা ভালো কাজ। ভোজন চলে গেলে আমি ওসির সঙ্গে জগদানন্দবাবুর বাড়িতে এলাম। মিস্টার চন্দ্র থানা থেকে বিদায় নিলেন। জগদানন্দবাবুর বাড়িটি পৈতৃক সেকেলে জমিদারি বাড়ি। এত বড় বাড়িতে কিন্তু লোকজন খুবই কম। জগদানন্দবাবু বিয়েও করেনি, তবে তার ভাই, ভাইয়ের বউ এবং একমাত্র ভাইজি তনু অর্থাৎ তনুশ্রীকে নিয়ে সুখের সংসার তার। চিরকাল মানুষের উপকার করে এসেছেন, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন, অথচ সেই মানুষেরই কি পরিণতি আজ। তনুশ্রীর বাবা মা দুজনেই ভেঙে পড়েছেন খুব। এক তো জগদানন্দবাবুর ওই মৃত্যু, তার উপর তনুশ্রীর নিখোঁজ হওয়া, একমাত্র মেয়ে শোকে তাই পাগলের মতো অবস্থা ওদের। যাই হোক, জিজ্ঞাসাবাদের পর জানলাম জগদানন্দবাবু খুন হওয়ার সংবাদ রণেন্দু জানানোর পর থেকেই নিখোঁজ হয়ে যায় মেয়েটি। ওদের পারিবারিক অ্যালবামে তনুশ্রীর যেসব ছবি দেখলাম তাতে বুঝেই নিলাম তনুশ্রী এক অসাধারণ সুন্দরী মেয়ে, বছর 25-এর এক যুবতী। তবে কি এই মেয়েটিকে কেন্দ্র করেই জগদানন্দবাবুর খুন হওয়া? কিন্তু মুশকিল এই যে হাজার জিজ্ঞাসাবাদেও এই ব্যাপারে আমার কাজে লাগে এমন কোনো সূত্রই পেলাম না আমি।
ওদের কাছ থেকেও তনুশ্রীর বাবা মা বললেন ওর নিখোঁজ হওয়াটা আমাদের কাছে সত্যিই রহস্যময়। অবশেষে আমি খোঁজ খবর নিতে একসময় সেইখানে গিয়ে উপস্থিত হলাম যেখানে গতকাল দুপুরবেলা জগদানন্দবাবু খুন হয়েছিলেন। সেখানে গিয়ে আশপাশের দোকানদারদের মুখে শুনলাম জগদানন্দবাবু একটা সাইকেল রিক্সায় করে দুপুরবেলা ফিরছিলেন। হঠাৎ একজন সন্ডামার্কা লোক কালো কাপড়ে মুখ ঢেকে আচমকা ঝাঁপিয়ে পড়েন তার উপর। রিক্সাওয়ালাকে এক ঝটকায় ফেলে দিয়ে উপর্যুপরি আক্রমণ চালায় তার উপর। অনেক দোকানেরই তখন ঝাঁপ বন্ধ। যে দু একটা দোকান খোলা ছিল তাদের লোকজনরা কিছু বুঝে ওঠার আগে আততায়ী চোখের পলকে উদাও হয়ে যায়। একজন পানওয়ালা আগাগোড়া ঘটনাটি দূর থেকে লক্ষ্য করছিল। তাকে জিজ্ঞেস করলাম, তুমি তো এই ঘটনার প্রত্যক্ষদর্শী, এখন বলো তো হত্যাকারীরা কজন ছিল? পানওয়ালা বলল, একজনই। লোকটাকে তোমরা বাধা দিলে না কেন? তাকে বাধা দেওয়া আমাদের একার পক্ষে সম্ভব ছিল না। বাকি যারা ছিল তারাও এমন অভাবনীয় নৃশংস দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়েছিল। খুন করে হত্যাকারী চলে যাবার পর আমরা যখন এগিয়ে যাই তখন আর কোনো আশা ছিল না, সব শেষ। ইতিমধ্যে খবর পেয়ে ওর বাড়ির লোকরা আসেন, থানা পুলিশ হয়। তারই মধ্যে ফোন করতে গিয়ে তনু দিদি উধাও হয়ে যান। কেন যে এমন হলো তা আমরা কেউই বুঝে উঠতে পারছি না। তার কারণ এই অঞ্চলে এই পরিবারের কোনো শত্রু নেই। সব শোনার পর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আততাই কি হেঁটেই চলে গেল না সঙ্গে কোনো গাড়ি ছিল? আগে একটা সাইকেল ছিল, সাইকেলটা গঙ্গার ধারে ফেলে রেখে সাঁতার কেটে সে ওপারে চলে যায়। আমি আর কোনো জিজ্ঞাসাবাদ না করে ফিরে এলাম। তারপর বাড়িতে স্নান শেষ করে হোটেলে খেয়ে এলাম। জগন্নাথর ভাই বউ আমাকে ওদের ওখানে খেতে বলেছিল, কিন্তু আমি ওদের মানসিক অবস্থা দেখে রাজি হইনি। দুপুরে বিশ্রামের পর যখন বেরোতে যাচ্ছি তেমন সময় ভোজন এলো। বললাম, কি ব্যাপার রে? এমনি এলাম দেখা করতে, যদি কোনো কাজে লাগি। এসে ভালোই করেছিস, তোমাকে নিয়েই চারিদিক তোলপাড় করব আমি। এখন কলকাতায় একটা ফোন করা যায় কিভাবে? কেন, জগদানন্দ বাবুর বাড়িতেই তো ফোন আছে। আমি বললাম, তাই তো, এই কথাটা তো আমার মনে হয়নি। এমন বড় মাপের একজন মানুষ, তার বাড়িতে টেলিফোন তো থাকবেই, তবে এসটিডি ফেসিলিটি আছে কিনা সেটা অবশ্য দেখতে হবে। কিন্তু ফোন করতে গিয়ে হতাশ হলাম। শুনলাম ওদের ফোন গত 3-4 দিন ধরে বিকল হয়ে পড়ে আছে। এখন প্রশ্ন হলো, তনুশ্রী তাহলে কলকাতায় রণেন্দুকে ফোন করেছিল কোথা থেকে? সেই জায়গাটা খুঁজে বের করতে পারলে ওর অন্তর্ধান রহস্যের সূত্র একটা পাওয়া যাবেই। এই ব্যাপারে ভোজন আমাকে খুবই সাহায্য করল। ও বলল, একমাত্র ডক্টর সরকারের বাড়ি ছাড়া আর কোথাও থেকে কলকাতায় ফোন করা সম্ভব নয়। অতএব আমরা ডক্টর সরকারের বাড়ি গেলাম। ডক্টর সরকার তখন বললেন, হ্যাঁ তনুশ্রী এসেছিল, ফোনও করেছিল, কিন্তু তার পরের খবর তো বলতে পারবো না। আবার শুরু হলো তদন্তের কাজ। জিজ্ঞাসাবাদের পালা। খোঁজ খবর নিতে নিতে জানা গেল ডাক্তার সরকারের বাড়ি থেকে বেরোনোর পরই ওর পরিচিত এক যুবককে দেখে কান্নায় ভেঙে পড়ে তনুশ্রী। তারপর তারই গাড়িতে চেপে উধাও হয়ে যায়। রহস্যের পর রহস্য। পরিচিত যুবক যদি হবে তবে তার সঙ্গে এমন রহস্যময়ভাবে উধাও হবে কেন তনুশ্রী? তাছাড়া জরুরি কোনো কাজে গেলে এই দুঃসময়ে বাড়িতে অন্তত একটা খবর দিয়ে তো যাবেই। আততায়ী গঙ্গা পার হয়ে চলে গেল। তনুশ্রী হঠাৎ করে হারিয়ে গেল ফোন করে ফেরার পথে। কেসটাও কিডন্যাপের নয়, কেননা তনুশ্রী স্বেচ্ছাতেই গেছে। ব্যাপারটা কিরকম যেন জট পাকিয়ে গেল আমার। তবুও আর একবার বাড়ি ফিরে ওর বাবা মার কাছে জানতে চাইলাম ওই যুবকের ব্যাপারে। তনুশ্রীর বাবা ছিলেন না, কাজ মিটে যাওয়ার মগ থেকে ডেড বডি নিয়ে আসার ব্যবস্থা করতে গিয়েছিলেন। ওর মা বললেন, আমাদের পরিচিত একজনই আছে, সে হলো শুভেন্দু। ওদের নিজেদের একটা গাড়ি আছে, মারুতি, কিন্তু সেই মারুতি চেপে ওরা গেলই বা কোথায়? আমি বললাম, কিছু মনে করবেন না, শুভেন্দুর সঙ্গে তনুশ্রীর সম্পর্কটা কিরকম? শুভেন্দু বড় লোকের ছেলে, আমাদেরই পাশের গ্রামে ওর বাড়ি। এখন অবশ্য ভালো চাকরি পেয়ে কলকাতায় আছে,
শুভেন্দুর সঙ্গে তনুর বিয়ে হোক, এটা আমরা মনে প্রাণে চাই। কিন্তু আমার ভাসুর অর্থাৎ তনুর জেঠুমনির ঘোর আপত্তি থাকায় সেটা আজও সম্ভব হয়ে ওঠেনি। ওর আপত্তির কারণটা কি ছিল? শুভেন্দু ভালো ছেলে নয়? অত্যন্ত ভালো ছেলে। তবে কিনা আমার তনু হচ্ছে ওর জেঠুমনির পান। তাই উনি চেয়েছিলেন তনুর বিয়ে এমন একজনের সঙ্গে হোক যে কিনা শিক্ষিত কিন্তু গরিবের ছেলে, আমাদের পরিবারের ছেলের মতোই থাকবে এবং বিষয় সম্পত্তির দেখাশোনা করবে। শুভেন্দুর পক্ষে যেটা করা একেবারে অসম্ভব। সন্দেহের কাঁটা মনের মধ্যে যন্ত্রণাদায়ক হয়ে বিঁধে গেল এবার। তবে কি জগনানন্দবাবুর খুন হওয়ার পেছনে শুভেন্দুর কোনো পরিকল্পনা আছে? কিন্তু তনুশ্রী পালিয়ে গেল কেন? তবে কি ফোনটা শুভেন্দুর কলকাতার ফ্ল্যাটে বসে যুক্তি করে করেছে ওরা? এই ব্যাপারে আমি আর কোনো জিজ্ঞাসাবাদ না করে চুপ হয়ে গেলাম। সন্ধ্যেবেলা গঙ্গার ঘাটে গেলাম জগদানন্দবাবুর অন্ত্যেষ্টি দেখতে। বহু গণ্যমান্য লোক এসে জড়ো হয়েছিলেন সেখানে। আমি এখানেও অনুসন্ধান করতে লাগলাম। আততাই যে ঘাটে গঙ্গা পার হয়েছিল সেই ঘাটে গেলাম। যে সাইকেল ব্যবহার করা হয়েছিল সেই সাইকেলের মালিকের খোঁজ নিলাম। মালিক হচ্ছে এখানকারই এক শ্মশানকর্মী রামহরি রোম। 3-4 দিন হলো জমি জমা সংক্রান্ত কি একটা ঝামেলার কলকাতায় গেছে। তবে ওর এই সাইকেল চাবি দেওয়া থাকে না, তাই ইচ্ছে মতো যে কেউ সেটাকে ব্যবহার করে। রামহরির 2টো বিয়ে, এক বউ থাকে এই শ্মশানে একটি ঝুপড়িতে, অপরজন ত্রিবেণীতে। তবে ও নিজে এই শ্মশান জাগিয়েই বসে থাকে, নিজে দাঁড়িয়ে থেকে শবদাহ করে, চুলাই মদের ব্যবসা করে, অত্যাধিক নেশা করে, আর এইখানকার ঘাট জমি জমা প্রচুর নিয়ে আয় করে। তবে বর্তমানে এই ঘাট ওর হাতছাড়া, কারণ বীরপুরের মানিক মণ্ডলের হাতে চলে যায় এই ঘাট। সেই সংক্রান্ত মামলাতেই কলকাতায় গেছে ও। যাই হোক, শ্মশান আমি শেষ পর্যন্ত থেকে সবার সঙ্গে বাড়ি ফিরলাম। সে রাতে অনেক চেষ্টা করে ঘুমোতে পারলাম না আমি। সারা রাত তনুশ্রীর কথা ভাবতে লাগলাম শুভেন্দুর কথা। কাল সকালের মধ্যে শুভেন্দুর কলকাতার ঠিকানাটা জোগাড় করে রণেন্দুকে জানাতে হবে কলকাতার পুলিশকেও। হয়তো ওরা ওখানেও থাকবে না, কিন্তু যেখানেই থাকুক না কেন ধরা ওরা পড়বেই। পরদিন ভোরে যখন সামান্য একটু তন্দাচ্ছন্ন হয়ে পড়েছি, ঠিক তখনই রণেন্দুর গলা শুনতে পেলাম। ধর্মড়িয়ে শয্যা ত্যাগ করে উঠে দেখি সত্যি সত্যি রণেন্দু। কিন্তু তার সঙ্গে যাদের দেখলাম তাদের দেখব বলে আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমার পরিকল্পনা সমস্ত ছকটাই যেন পাল্টে গেল। দেখলাম রণেন্দুর পাশে সুন্দরী তনুশ্রী ও এক সুদর্শন যুবক। এই যুবকই যে শুভেন্দু তা সহজেই অনুমান করা যায়। এ কি করে সম্ভব? তবে কি আমার ধারণাটাই ভুল? আমি রণেন্দুকে নিভৃতে বসিয়ে সব কথা খুলে বললাম। রণেন্দু বলল, তাহলে শোন ব্যাপারটা কি হয়েছিল। তনুশ্রী ডক্টর সরকারের বাড়ি থেকে ফোন করে রাস্তায় নামতেই হঠাৎ করে ওর দেখা হয়ে যায় শুভেন্দুর সঙ্গে। শুভেন্দু ওর জেঠুমনি এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা শুনে শিউরে উঠল। ও কলকাতা ফিরছিল। বলল, তোমার জেঠুমনি খুন হওয়া মানে তো বিরাট এক ষড়যন্ত্রের ব্যাপার। তুমি মনে করো না যে এইখানেই এর শেষ। এই ঘটনার পর তোমার দিকেও নজর দেবে ওরা। ওদের টার্গেট ছিল হয়তো তুমি। এখন পথের কাঁটা সরিয়ে তোমাকে ওরা কিডন্যাপ করবে। তাই আমার মনে হয় এইভাবে ফোনে যোগাযোগ না করে এখনই তোমার কলকাতায় গিয়ে তোমাদের উকিলবাবুর সঙ্গে যোগাযোগ করে কলকাতা থেকে ভালো গোয়েন্দা আনিয়ে তদন্ত করা উচিত। শুভেন্দুর কথা শুনে তনুশ্রী বলে, তোমার কথা? ওর নোটবুকে আমার কাছ থেকে পাওয়া তোমার ফোন নাম্বারও ছিল। ও তখন কিংকর কর্তব্য বিমূঢ় হয়ে শুভেন্দুর গাড়িতে উঠে বসে। উত্তেজনায় মাথায় পরিচিত একজনকে দিয়ে বাড়িতে খবর পাঠিয়ে দিয়েই চলে যায় ওরা। কিন্তু দুর্ভাগ্যবশত যাকে দিয়ে খবর পাঠানো হয় সে খবর দেয়া তো দূরের কথা, খুনের কথা শুনে ভয় আর ওদের বাড়ির দিকেই যায়নি। আমি বললাম, গল্পটা ওরা ভালোই বানিয়েছে। তারপর? রণেন্দু বলে, না না, গল্প নয়। কিছু বদ প্রকৃতির ছেলে ইদানিং খুব বিরক্ত করছিল তনুকে, তাই ওরা এই রকম আশঙ্কা করেছিল। তা যাক,
আসলে ওরা কলকাতা থেকে পুলিশ কুকুর বা ঝানু গোয়েন্দাকে আনবার ব্যবস্থাই করতে চেয়েছিল। সেই কারণে বাড়ি গিয়ে সব কথা বলে আসবার সময় পায়নি। আর শুভেন্দু এত নার্ভাস হয়ে পড়েছিল যে দারুণ একটা অমঙ্গলের আশঙ্কা করে সরিয়ে দিতে ছিল তনুশ্রীকে। ইতিমধ্যে ওরা গাড়ি নিয়ে আসবার সময় নৌহাটির কাছে ওদের গাড়িটা যায় খারাপ হয়ে। ঠিক সেই সময় ব্যান্ডেলগামী একটি লোকাল দেখতে পেয়ে তাড়াহুড়ো করে উঠে পড়ে ওরা। গাড়িটা রাস্তায় ফেলে রাখে। না, দুজনে মিলে গাড়িটাকে ঠেলতে ঠেলতে কোনো রকমে এক জায়গায় সরিয়ে দিয়ে চলে আসে। তারপর ব্যান্ডেলে এসে তোকে ফোন করতে গিয়ে হঠাৎ গা মাথা ঘুরে পড়ে যায় তনু। শুভেন্দু তখন উপায়ন্তর না দেখে ওকে নিয়ে চলে যায় চুচুড়া হসপিটালে। পরে খবর পেয়ে আমি যখন দেখতে আসি তুই তখন তদন্তের কাজ চলে এসেছিস এখানে। সব শুনে আমি বললাম, আমার সমস্ত অঙ্কটাই তাহলে ভুল হয়ে গেল। আমি কিন্তু ঘটনার গতি প্রকৃতি দেখে এদের দুজনকে সন্দেহ করছিলাম। স্বাভাবিক, তবে তুই এখন অন্য কোনোভাবে চিন্তা ভাবনা কর। আমি বললাম, তাই করতে হবে দেখছি বলে মুখ হাত পা ধুয়ে চা খেয়ে রণেন্দুকে সঙ্গে নিয়ে গঙ্গার ঘাটে এলাম। রণেন্দু বলল, তুই কি এ ব্যাপারে পুলিশের কুকুরের সাহায্য নিতে চাস? লাভ কি? খুনি তো গঙ্গা পার হয়ে পলাতক, তার নাগাল এখন পাবে কে? তনুশ্রী যদি হঠাৎ করে উদাও হয়ে না যেত তাহলে কিন্তু এতক্ষণে অন্য কোনো সিদ্ধান্তে আসতে পারতাম আমি। এই খুনের ব্যাপারে এখন তোর সন্দেহের তীর কার দিকে? কারো দিকেই নয়, কারণ এটা একটা রহস্যময় খুন। তবে একজন ফিরে আসা না পর্যন্ত আমাকে আরও কয়েকটা দিন এখানে অপেক্ষা করতে হবে। কে সে? এখানকার শ্মশানকর্মী রামহরি ডোম। সেই বলতে পারবে তার ওই সাইকেল কারা কারা ব্যবহার করত। কেননা ওর ওই সাইকেল যে ব্যবহার করেছে সে ওর বিশেষ পরিচিত। যদিও ঘটনার দিন সে এখানে ছিল না, তবুও কয়েকজনের নাম অন্তত সে বলতে পারবে। এমন সময় হঠাৎ করে দেখা গেল ভোজনকে। ভোজনকে আমার খুবই ভালো লেগে গেছে। অমন একজন দুর্ধর্ষ গুন্ডা, অথচ কত নম্র ও বিনয়ী। আমি ভোজনকে বললাম, আচ্ছা ভোজন, রামহরির বউ কি বলতে পারে না সেদিন ওই সাইকেলটা দুপুরবেলা কে নিয়েছিল? পারা তো উচিত, আবার নাও পারে, কেননা এটা তো বারোয়ারি সাইকেল হয়ে গেছে, যে কেউ যখন তখন নেয়। চলুন তো দেখি। আমরা শ্মশানের প্রান্তে রামহরির ঘরের দিকে চললাম, রণেন্দু, আমি আর ভোজন। রামহরির বউটা অত্যন্ত মুখরা। আমরা গিয়ে রামহরির কথা জিজ্ঞেস করতেই অশ্রাব্য গালিগালাজ শুরু করলো। তবে বেশিক্ষণ নয়। ভোজনের চোখের দিকে তাকিয়ে একসময় চুপ হয়ে গেল সে। আমরা স্থান ত্যাগ করে শ্মশানের আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলাম। ভোজন বলল, এই রামহরি কিন্তু যাতা লোক ভাববেন না। কি হারে যে পয়সা রোজগার করছে তা ভাবলে অবাক হয়ে যাবেন। ওই যে সাইকেল বারোয়ারির, ও তো ওর কেনা নয়। কার জিনিস কোথা থেকে চুরি করে নিয়ে এসেছে তা কে জানে। তারপর ওই দেখুন, ওই ধারে ওর চোলাই মধ্যে ঠেক। তাছাড়া সাইকেল চুরির চক্র একটা আছে, সুদে টাকা খাটায়। আর তার চেয়েও বড় কাজ যেটা করে সেটার ব্যাপারে অনেকেই জানে না। যত বেওয়ারিশ মরাকে ও পোড়াতে নিয়ে আসে বস্তাবন্দি করে এই গঙ্গার জলে ডুবে রেখে পচতে দেয়। তারপর সেগুলো পরিষ্কার করে আস্ত কঙ্কালগুলো বিক্রি করে চড়া দামে। রণেন্দু আমি দুজনেই অবাক হয়ে গেলাম। বললাম, সে কি, কই চলো তো দেখি। ভোজনের সঙ্গে ছোট একটা জঙ্গল পার হয়ে এক জায়গায় গিয়ে দেখি দুর্গন্ধে আর টেকা যাচ্ছে না। কতকগুলো দড়ি বাঁধা বস্তা গঙ্গার জলে ডোবানো আছে, তাকে ঘিরে কাক শকুন উঠছে। আর দড়ির প্রান্তগুলো বাঁধা আছে গঙ্গার দিকে ঝুঁকে পড়া কিছু গাছের ডালে। সেইখানে আশপাশের মরচে ধরা লোহার এমন কতগুলো ছুরির মতো ধারালো জিনিস পড়ে আছে, যা দেখেই শিউরে উঠলাম আমি। ওই দুর্গন্ধযুক্ত জায়গায় আর কিছুক্ষণ থাকলে বমি উঠে আসতো, তাই পালিয়ে এলাম। আসবার সময় মরচে ধরা একটা ছুরিও নিয়ে এলাম সঙ্গে। ওই জিনিসটা হাতে নিতেই ভোজন হাহা করে উঠল, বলল, ফেলে দিন স্যার, বাজে জিনিস।
চালের বস্তার ভেতর থেকে নমুনা সংগ্রহ করা ব্রহ্মযন্ত্রের মতোই এই ধারালো অস্ত্রগুলো, গায়ে করাতের মতো খাঁচ কাটা। এই অস্ত্র দিয়েই রামহরি পচা শব্দেও পরিষ্কার করে। উনি আপনি কি করবেন? আমি হাসলাম, বললাম এই মুহূর্তে এটাকেই আমার বিশেষ প্রয়োজন। জগন্নাথ রায়ের হত্যা রহস্যের জট খুলবে, এটার প্রয়োজন আছে। ভোজন চোখ কপালে উঠিয়ে বলল, সে কি? এখন তোমার প্রথম এবং প্রধান কাজ হলো এই দিকে লক্ষ্য রাখা, আর রামহরি এলেই আমাকে খবর দেয়া। আমি রণনন্দকে নিয়ে ফিরে এলাম। সে রাতেই রামহরির ফিরে আসার খবর পেয়ে থানা থেকে পুলিশ নিয়ে হাজির হলাম শ্মশানে। পুলিশ দেখেই তো রামহরির চক্ষু স্থির। আমরা তাকে কোনো কথা না বলে হাতকড়াটা দেখিয়ে একভাবে তার চোখের দিকে তাকিয়ে রইলাম। অমন ভয়ঙ্কর দর্শন, রামহরির মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। অতিকণ্ঠে ভয়ে ভয়ে সে বলল, আপনারা? হ্যাঁ, আমরা। তুমি কি শব্দ স্বীকার করে নিজের থেকেই ধরা দেবে, না আমরা মারতে মারতে নিয়ে যাব তোমাকে? আমার অপরাধ? জগন্নাথ রায়কে প্রকাশ্যে দিবালোকে তুমি এই রকম একটি ধারালো অস্ত্র দিয়ে খুন করে গঙ্গা পার হয়ে পালিয়েছিলে। মিথ্যে কথা। খুনের দিন আমি এখানে ছিলাম না, হাইকোর্টে কেস লড়তে গিয়েছিলাম। সেরকম কোনো প্রমাণ মানে কাগজপত্র তোমার কাছে আছে? তোমাকে যদি হাইকোর্টে নিয়ে যাওয়া হয়, তুমি প্রমাণ করতে পারবে ওই দিন কোর্টে তোমাকে হাজিরা ছিল? আসলে তুমি মনে মনে খুনের ছক এঁটে কোর্টে তোমার হাজিরা দেওয়ার ধাপ্পা দিয়ে এখান থেকে উদাও হয়ে যাও। পরে কাজ হাসিল করে দুদিন গা ঢাকা দিয়ে ফিরে এসেছো আজই। ঠিক কিনা বলো? রামহরি আর উত্তর দিতে পারল না। দু হাতে মুখ ডেকে চুপ করে দাঁড়িয়ে রইল। ইন্সপেক্টর বললেন, আর তুমি নিজেকে লুকোতে পারবে না রামহরি। ওই রকম একজন লোককে কেন তুমি এইভাবে খুন করলে সেটা আমরা কি জানতে পারি? রামহরি বলল, হঠাৎ মাথা গরম করে উত্তেজনার মাথায় করে ফেলেছি কাজটা। উনি আবার মুখের গ্রাস কেড়ে নিতে বীরপুরের মানিক মণ্ডলকে সাহায্য করেছিলেন। শুধুমাত্র ওনার জন্যই রঘুনাথপুরের এই ঘাট আমার হাতছাড়া হয়ে যায়। তাই ইন্সপেক্টরের মুখ দিয়ে বেরিয়ে এলো, স্কাউন্ডেল বলেই হাত করা লাগালেন ওর হাতে। হত্যাকারী ধরা পড়ল। পরদিন সকালে রণেন্দুকে নিয়ে আমিও ফিরে এলাম কলকাতায়। এর কিছুদিন পরেই শুভেন্দুর সঙ্গে তনুশ্রীর বিবাহের নিমন্ত্রণ পেলাম। তবে অত্যাধিক কাজের চাপে সেই বিয়েতে আমি উপস্থিত হতে পারিনি। ধন্যবাদ। রহস্যময় গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।